ও আচ্ছা, এসিতে ঠান্ডা লাগে না, এই জন্য বারবার আর কি বন্ধ হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমি এসি ঠান্ডা এটা বন্ধ হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন বলছি তুমি বলছো যে এসিতে ঠান্ডা লাগে জন্য বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তোমার ঠিক আছে, ঠান্ডা লাগছে না তো? আছে। বন্ধ করে দেওয়ার দিব। আচ্ছা, তাহলে মনোযোগ খালি ওই রিমোটের দিকে থাকবে। হ্যাঁ, একবার দিবা একবার বন্ধ করো, এদিকে থাকবে না। আচ্ছা, এখন কথা হলো এই P53 এর দায়িত্ব হলো যে ওই যে সিডিকে সাইক্লিন এরা যেন বেশি বাড়াবাড়ি না করে দেখে রাখা, মানে নিয়ন্ত্রণ ভাবে হয়। একটা কোষ মরেছে, একটা কোষই যেন হয়, বেশি হতে দিবে না, ও বাধা দেবে আর কি। হ্যাঁ, কিন্তু P53 যে জিনটা P53 তৈরি করছে, ওই জিনটা যদি মিউটেন্ট হয়ে যায় তাহলে এই আর উৎপাদন হবে না, তাহলে নিয়ন্ত্রণ করার কেউ নাই। সিডিকে সাইক্লিন ইচ্ছা মতো বিভাজন ঘটাবে, বুঝতে পেরেছো? যে ইচ্ছা মতো বিভাজন ঘটাতে থাকবে ঘটাতে থাকবে ঘটাতে থাকবে, এই যে ব্যাপকতা, তার মানে কি স্বাভাবিক না। এবং এই বিভাজন এত তড়িৎ যে স্বাভাবিক বিভাজনে ধরো কথার কথা 1-1.5 ঘন্টা লাগে, তো কোনো কোনো জায়গায় 10-15 মিনিট লাগে, তো 1-1.5 ঘন্টা লাগে স্বাভাবিক। আর এটা যদি নিয়ন্ত্রণ মানে তৈরি না হয়, যদি মিউটেন্ট হয় জিনটার, তাহলে কি হবে? তাহলে খুব দ্রুততার সাথে বিভাজন ঘটবে। এইটা এই জন্য এটার নাম হলো অনিয়ন্ত্রিত, কোনো নিয়ন্ত্রণ নাই, ইচ্ছা মতো স্বাধীনভাবে বিভাজন হচ্ছে, বুঝতে পেরেছো? এখন হলো কোষ মৃত্যুর ব্যাপারটা দুই রকমের, একটা নেক্রোসিস আর আরেকটাকে বলা হচ্ছে যে অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস মানে পুষ্টির অভাবে, পুষ্টি পাচ্ছে না, যেমন এখানে পুষ্টি পাইলো না, মারা গেল কোষগুলা, এটা। আর আরেকটা হলো অ্যাপোপ্টোসিস মানে হলো জিনতাত্ত্বিক মৃত্যু, যে মরে যাওয়া দরকার। যেমন আমাদের লোহিত কণিকা কেন মারা যায়? মারা না গেলে জটিলতা, কারণ আমাদের শরীরের মধ্যে প্রতিনিয়ত চলে বেড়াচ্ছে, তো ধাক্কা ধুক্কি লাগে, লাগে লাগে কোষঝিল্লি একটু ডিফেক্ট হয়, এই সেই হয়, বিভিন্ন কেমিক্যালের সংস্পর্শে আসে, জীবাণু টিবাণু আসে, এই সমস্ত কেমিক্যালের কারণে তার জিন নষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হলে বিপদ। শ্বেতকণিকা মরে যেতে হবে, শ্বেতকণিকা বেশি বেঁচে থাকলে ওর মধ্যে মিউটেন্ট হয়ে যেতে পারে, তখন হলো ক্যান্সার হয়ে যেতে পারে। তো এই জন্য এইসব কোষ কিন্তু মারা যাচ্ছে প্রতিনিয়ত, এবং মারা যাচ্ছে এবং নতুন করে আবার তৈরি হচ্ছে। তো এটা সমতা থাকতে হবে, এই সমতা না থাকাটাই আসলে ক্যান্সার, সমতা না থাকা ক্যান্সার, বুঝা গেল কি? এটাকে বলা হয় যে অঙ্কোজিন। অঙ্কোজিন মানে ক্যান্সার জিন, বুঝা গেল কি? অঙ্কোজিন মানে ক্যান্সার জিন। এবার একটু বইয়ের দিকে তোমরা একটু পড়ে দেখো, না বোঝার কি পাচ্ছ? 1 মিনিট 2 মিনিটের মধ্যে পড়ে ফেলো, দিয়ে না বোঝার কি পাচ্ছ। ক্যান্সার এর নামকরণটা কেন হলো? এটা ওই যে ক্রাব বা কাকড়া, কাকড়ার মতো ছড়িয়ে পড়ে, তাই একটা দুটো কোশ্চেন থাকবে, সেটা আবার আলোচনা করব, তোমাদেরকে একটু পড়ার সময় দিলাম। এই ক্যান্সার কি শুধু কেটে গেলে হবে? না না, কেটে যাওয়া না, ওই যে ধূমপানের কারণে হয়, রেডিয়েশন, সূর্যরশ্মির কারণে হয়, অনেক কারণে হয়। আচ্ছা, একটু মনে রাখো, বলি সবার পড়া শেষ করে বলি। সারাশিপা আমি লিখে রাখছি, তাও যাতে করে মনে থাকে আর কি। সারাশিপা, তারপরে লাস্টের দিকে কিছু থাকবে, বলো। এপিথেলিয়াম লাইনিং, আচ্ছা এটা কি লাইনিং। তারপরে বলো,
অঙ্কোজেনেসিস। আচ্ছা, সবার পড়া শেষ হলো বলো। হ্যাঁ, বিতে কি প্রকাশ করেছে B6 ও B7? ও আচ্ছা, ঠিক আছে, এটাও লিখে রাখি। ও মাইটোটিক, মাইটোটিক মানে মাইটোসিস, ওটা সংক্ষেপে মাইটোটিক বলা হয়। হ্যাঁ, প্রথম ক্লাসে এটা বলা হয়েছে মাইটোটিক। মায়োটিক যদি বলে তাহলে মিয়োসিস, ঠিক আছে। এপিথেলিয়াল লাইনিং, হ্যাঁ, এপিথেলিয়াম লাইনিং লিখছি। হ্যাঁ, গ্রোথ ফ্যাক্টর। শেষ হয়েছে কি সবার পড়া? শেষ। এবার তাহলে একটু দেখো বিষয়গুলো। সবার উপরে গ্রোথ ফ্যাক্টর লিখছি, এটাই বলি তাহলে যে গ্রোথ ফ্যাক্টর মানে বৃদ্ধি উপাদান। হ্যাঁ, যে উপাদানগুলো একটা কোষকে নির্দেশ দেয় যে তুমি এবার বিভাজন ঘটাও। যেমন একটা কোষ মারা গেল, ওই কোষের রাসায়নিক উপাদানগুলো ওই কোষের টাচ থাকলে ওটাই হলো গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়াও আমাদের শ্বেতকণিকা, অনুচক্রিকা, এরাও কিন্তু হলো যে গ্রোথ ফ্যাক্টর, এরাও রাসায়নিক উপাদান ক্ষরণ করে এবং তখন অন্য শ্বেতকণিকাগুলো বিভাজন শুরু করে দেয়। হ্যাঁ, বাহ্যিক উদ্দীপনা আর কি, এটাই গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওই যে এর আগে আমরা আলোচনা করছি ইরাইথ্রোপোয়েটিন, কিডনি থেকে একটা হরমোন এসে কোষকে ধাক্কা দেয়, তাই না? তখন হচ্ছে ওই কোষটা ওটা বাহ্যিক উদ্দীপনা পায়, মানে ওটাই হলো গ্রোথ ফ্যাক্টর, যেটা হলো কি কোষকে বিভাজন ঘটাতে সাহায্য করছে, ওটাই আর কি। আচ্ছা, সারাশি পা বলতে বোঝায় যে কাঁকড়ার আর কি এরকম পা আছে, যে ধরো এরকম ধরনের পা, এরকম ধরনের পা। হ্যাঁ, তো এই পাটা সারাশির মতো। তো কোষ বিভাজন এরকম, ধরো বিভাজিত হয়ে এদিকে একটা চলে গেছে, মানে এখানে একটা বিভাজন হচ্ছে, আবার এদিকে আবার বিভাজন হচ্ছে, এটাও তাও এদিকে। তাহলে এই যে সারাশি পায়ের মতো এদিকেও তো একই কাহিনী করবে, চারিদিকে হবে। হ্যাঁ, সারাশি। হ্যাঁ, সারাশি বলতে এই জিনিসটাকে সারাশি বলছে। যেমন হলো কোনো কিছু ধরার সময় সারাশি দিয়ে ধরা হয়, মানে ঢোকা দেওয়ার পর বের করতে গেলে আটকে যাবে আর কি, কিছুটা ইয়ের মতো। যে মাছ ধরার যে বড়শি আছে না, ওটা এক ধরনের সারাশি, মানে যেটা আটকে যায় আর কি। এরকম চারিদিকে ছড়িয়ে পড়ছে, ওটাকে হচ্ছে সারাশি পায়ের মতো আর কি। তো কাঁকড়ার পা এরকম আর কি, এরকম, এই জন্য সারাশি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে এপিথেলিয়াম লাইনিং। আমাদের যে ত্বকের যে কোষগুলো আছে, ত্বকের উপরের দিকে এটাকে লাইনিং বলা হচ্ছে। ত্বকের উপরের যে কোষগুলা, এটাও কিন্তু এরকম প্রতিনিয়ত মারা যাচ্ছে, আবার নতুন তৈরি হচ্ছে। বলা হচ্ছে প্রতি 24 ঘন্টায় 40,000 কোষ মারা যাচ্ছে, আবার 40,000 কোষ জন্মাচ্ছে কিন্তু। হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে জন্মায় যাচ্ছে। না জন্মালে তো আমাদের সমস্যা হতো, তাই না? আমাদের তো ক্ষত হয়ে যেত। তো প্রতিনিয়ত এটা চলছেই আর কি। হ্যাঁ, এবং এইটাই স্কিন ক্যান্সারও হতে পারে। ওই যে ধরো এখানে মরে গেল, নতুন কোন কোষ, তো ওর কাজ হলো যে আবার একটা কোষ তৈরি করা। ও যদি তৈরি করতেই থাকে তাহলে তো তখন এখানে টিউমার হয়ে গেল। যদি 40,000-এর বেশি কোষ যদি মারা যায় তাহলে কি হবে? তাহলে ওই বেশি, মানে এটা হলো গড়। যদি 40,000-এর বেশি, ধরো যে এমনি মারা যাচ্ছে আবার কেটে কুটে গেছে, তাহলে তো 60,000 মারা গেল, তো ওটাই তৈরি করবে। মানে যখনই ওর সেনাবাহিনীর কেউ মারা যাবে, যেই কটা মারা যাবে ওই কটা আবার উৎপাদন করে ফেলবে, এটাই নিয়ম। এখন স্বাভাবিক অবস্থাতে 40,000 এটা একটা গড়, কিন্তু কেটে কুটে গেলে ওটা যে পুরনো হয় একসময়, এখন আবার আগের মতো হয়ে যায় না? তোমার কোথাও কেটেছে, ওটা ধরো যেটুকু ক্ষত হয়েছে একসময় আবার আগের মতো হয়ে যাবে আর কি, ওটা ওই বিভাজনের মাধ্যমে হয়। এখন বলা হচ্ছে যে কিছু কার্সিনোজেনিক পদার্থ আছে, যে কার্সিনোজেনিক পদার্থ মানে
যে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ, তার মধ্যে যেমন ধূমপানের নিকোটিন, এটা হলো ক্যান্সার সৃষ্টি করে আর কি। তারপরে হচ্ছে যে এমনি রেডিয়েশন, তোমার হচ্ছে যে ত্বকে যদি দেখবা যে ইউরোপ আমেরিকার মানুষদের বেশি স্কিন ক্যান্সার হয়, ইউরোপ আমেরিকার মানুষের বেশি স্কিন ক্যান্সার হয়, কারণ ওরা হলো খুব শর্ট ড্রেস পরে, তো এটা সূর্যের আলো বেশি করে লাগে এবং ওই কারণে ওদের বেশি করে ক্যান্সার হয়, বুঝতে পারছো? ইউরোপ আমেরিকাতে যেরকম স্কিন ক্যান্সার হয় আমাদের দেশে অতটা হয় না, আমরা একটু ঢেকে ঢুকে থাকি আর কি, আর ওরা একটু ওপেন থাকে, ওই জন্য ওদের বেশি ক্যান্সার হয়, ওই যে স্কিন ক্যান্সার হয়েছে, বুঝছো? তুমি যখন এই স্রষ্টার আইনের বিরুদ্ধে চলবা তখন তোমার জন্য আর কি উপহার থাকবে আর কি, হ্যাঁ কিছু উপহার থাকবে আর কি, বুঝতে পারছো? যে যেমন এইটা একটা উপহার, তাই না? তো যখনই তুমি স্রষ্টার আইনের বিরুদ্ধে যাবা তখন তোমার জন্য শাস্তির ব্যবস্থা থাকবে আর কি, হ্যাঁ। তো তাহলে হচ্ছে যে যখন মিউটেশন ঘটানোটা মিউটেন্ট করে ফেলে, জিন যখন চেঞ্জ হয়ে যায় তখন এটা হয়। তো সেটা হতে পারে এমনকি বলা হচ্ছে যে খুবই বেশি ভাজা পোড়া এই জিনিসটাও নাকি আজকাল দেখা যাচ্ছে ক্যান্সার সৃষ্টি করছে। ব্রয়লার মুরগির হাড্ডি যেগুলো চিবাই খাইলে ওটাতেও নাকি ক্যান্সার সৃষ্টি হচ্ছে, এটা বলা হচ্ছে। এই জন্য ব্রয়লার মুরগির হাড় খেতে নিষেধ করা হচ্ছে, খালি মাংস খেতে বলা হচ্ছে। এবং হচ্ছে যেগুলো ধরো প্রক্রিয়াজাত খাবার, এইগুলোতেও নাকি ক্যান্সার হচ্ছে। তো এরকম খাবারগুলো সবই হলো কার্সিনোজেনিক। টাটকা খাবার খাইতে হবে, আজকে যেটা হয়েছে সেটা খাওয়া, মানে ওই যে বিস্কুট টিস্কুট, পটাটো প্যাকাস, তাই না, তারপর ফুচকা, হ্যাঁ, যে এই ফুচকাগুলো তো কবে কবে করছে, তারপর আবার কি দিয়ে করে, মানে অনেক আটা, তো অনেক সময় পা দিয়ে স্ক্যানি, অনেক সময় গরমকালে করার সময় মনে করো গরম লাগছে, ঘাম চলে আসছে না, দেখছো না, সমস্যা হচ্ছে এরকম আর কি, সব ব্যাপার সব এগুলো খাই বুঝতে পারছো? এই হলো আমাদের তো এমনি ভেজাল খাবার, হ্যাঁ তাও খাবে, হ্যাঁ। ওই যে সিগারেটের গায়ে লেখা থাকে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী, তাও মানুষ খায় নাকি? ঠিক না? আচ্ছা, তাহলে আর কোনো সমস্যা আছে কিনা? ও আরো দুটো তো ছিল, তারপর হলো অঙ্কোজেনোসিস। অঙ্কোজিন মানে হলো যে জিনটা আর কি মিউটেন্ট হয়ে গেছে সেটাকে অঙ্কোজিন বা ক্যান্সার জিন বলে। আর জেনেসিস মানে তৈরিকারী, মানে ক্যান্সার তৈরিকারী জিন, যার মিউটেন্ট হয়ে গেছে। পোটো অঙ্কোজিন, যখন ক্যান্সার হয়নি তার নাম কিন্তু পোটো অঙ্কোজিন, মানে এটা ভালো। আর যখন এটার চেঞ্জ হয়ে যাবে তখন এটা পোটো অঙ্কোজিন। প্যাপিলোমা নামে একটা ভাইরাস আছে, এটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলা হয়, এটা আমাদের, হ্যাঁ এটা হলো নাম, হ্যাঁ ও প্যাপিলোমা ভাইরাস নামকরণ কেন হয়েছে এটা? এই প্যাপিলোমা ভাইরাসটা, প্যাপিলোমা মানেও কিন্তু বোঝায় যে ক্ষতিকারক, প্যাপিলোমা মানেও বোঝায় ক্ষতিকারক। তো ক্ষতিকারক বোঝায়, এই ক্ষতিকারক ভাইরাস যে কি করে বডিতে, আমাদের বডিতে, এটা বিশেষ করে জরায়ুতে বেশি ক্যান্সার সৃষ্টি করে আর কি, হ্যাঁ। তো বডিতে করে, তো তাই এটা বি দিয়ে বোঝানো হচ্ছে। দুইটা প্রোটিন আছে, B6 আর B7, দুইটা এরকম প্রোটিন আছে, হ্যাঁ। এই দুইটা প্রোটিনই কি করে আমাদের বডির মধ্যে কোনো একটা জিনের নষ্ট করে দেয়, জিনের অ্যাবনর্মাল করে দেয়, তখন দেখা যাচ্ছে সেখানে হচ্ছে ক্যান্সার হয়ে যায়। বাতাসে টাতাসে ঘুরে বেড়ায়, ভাইরাস তো বাতাসেও ঘুরে বেড়াতে পারে। ও কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা করে, হয় B6 করলো নাহলে B7। ধরো ওই ভাইরাসের, যে ভাইরাসটা ঢুকার পরে ভাইরাসে তো জিন আছে, যেহেতু ডিএনএ আছে, তো কখনো দেখা যাচ্ছে যে শুধু একটাই ঘটাই ফেলছে, কখনো দেখা যায় দুটো লাগে, কারণ একটা ঘটেছে শ্বেতকণিকা ইন্টারফেরন আছে, তো ইন্টারফেরন ধরো ওকে নষ্ট করেছে, তখন আবার আরেকটা ক্ষরণ করে, তখন দেখা যায় দুইটা একসাথে ক্ষরণ হলে তখন অনেক সময় প্রতিহত করতে পারে না, তখন ক্যান্সার হয়। আমাদের ক্যান্সার প্রতিহত করার জন্য কিন্তু আমাদের ইন্টারফেরন আছে, হ্যাঁ, ওই যে ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ। তো কোনো কোষ যখন ভাইরাসের আক্রান্ত হয় তখন কিন্তু ইন্টারফেরন ক্ষরণ করে, কিন্তু অনেক সময় কারো ইন্টারফেরন কম তৈরি হয়, তখন দেখা যায় তার ক্যান্সার হওয়ার আশঙ্কা বেশি বেড়ে যায়, বুঝছো? আচ্ছা, আর কি কোনো প্রশ্ন ছিল? আর নাই তো, না? আচ্ছা, তাহলে এবার আমরা পরের অংশে আসি। যে দেখো অ্যামাইটোসিস ও আরেকটা আছে মাইটোটিক ইনডেক্স। এটা আসলে দিনাজপুর বোর্ড, হ্যাঁ মাইটোটিক ইনডেক্স, এটা আসলে দিনাজপুর বোর্ড 21 সালে কয়ের জন্য। মাইটোটিক ইনডেক্স কাকে বলে? হ্যাঁ এটা ম্যাথের মতোই। তো এখন বুঝো জিনিসটা কি,
বলা হচ্ছে মাইটোটিক ইন্ডেক্সকে সংক্ষেপে MI দিয়ে চিহ্নিত করা হয়েছে। MI যে মাইটোসিসরত কোষ সংখ্যা আর মোট কোষ সংখ্যা, মানে হচ্ছে যখন কোথাও টিউমার হয়েছে তখন ডাক্তাররা এখান থেকে একটু মাংস কেটে নেয়, তো নেওয়ার পরে এটা পরীক্ষা করে দেখে এর মধ্যে কতগুলা কোষ, মানে সব কোষই যে ক্যান্সার কোষ হয় বিভাজনের সময় তা না, কেউ কেউ ভালো কোষও থাকে। তো দেখা হয় যে এর মধ্যে ধরো 20টা কোষ নিয়েছে, দেখা যাচ্ছে 20টা কোষের মধ্যে হলো 10টা ভালো কোষ আছে যে আর কি ক্যান্সার তৈরিকারী কোষ না, মানে ও সেল ডিভিশনও ঘটাচ্ছে না আর কি, হ্যাঁ। আর 10টা আছে যে ও অবিরাম বিভাজন ঘটাচ্ছে, তার মানে কি 50-50 হচ্ছে তার। তাহলে এটা মোটামুটি মানে ভালো না খারাপও না এরকম। কিন্তু যদি দেখা যায় যে বিভাজনরত কোষ অর্থাৎ ক্যান্সার কোষের সংখ্যাটাই বেশি, তখন ডাক্তার হিসাব করে বলে দিতে পারে এই রোগীটা কতদিন বাঁচবে। এটা ডাক্তার ওই এই পরীক্ষার মাধ্যমে, MI পরীক্ষার মাধ্যমে বুঝে ফেলে যে তার কি পরিমাণ ক্যান্সার কোষ তার ওখানে আছে। তাহলে এই অনুপাতে যদি বিভাজন ঘটায় তাহলে একসময় তার হলো ক্যান্সার ছড়িয়ে যাবে এবং মারা যাবে। ডাক্তার এই পরীক্ষার মাধ্যমে বিভাজনরত অবস্থায় আছে কতগুলা কোষ আর কতগুলা বিভাজনরত অবস্থায় নাই আর কি, হ্যাঁ। এটা মোট কোষ সংখ্যা আর বিভাজনরত বলতে ক্যান্সার কোষের কারণে বিভাজনরত। তো এটা দিয়ে ডাক্তাররা বুঝে ফেলে যে একটা রোগী কত দিন বা কত মাস বাঁচবে, বলে দেয়, ডাক্তাররা বলে দেয়। তো এখন ডাক্তার বলে দেওয়ার কারণে তো আর ডাক্তার বলার কারণে তো রোগী মারা গেছে তা না, তাই না? ওটা ওর কৃতকর্মের কারণে মারা গেছে, ঠিক না? যেমন ধরো যে আল্লাহ কিন্তু আমাদের আগেই আমাদের ভাগ্যে আর কি যে লিখে রাখছে কে কি করবে। তো এটা কিন্তু আসলে আমাদের কৃতকর্মের ফল, কোরআনে আছে যে কৃতকর্মের ফল। যে এখন মনে করো একটা মানুষ 20 বছর বয়সে প্রেমে ছেঁকা খেয়ে আত্মহত্যা করলো, হ্যাঁ। এখন তো এটা তো হারাম কাজ, দুটোই হারাম কাজ। মানে বিয়ের আগে প্রেম ভালোবাসা করাও হারাম কাজ, আবার আত্মহত্যা করাও হারাম কাজ। তো এখন মনে করো ও যে 20 বছর বয়সে প্রেমে ছেঁকা খেয়ে আত্মহত্যা করছে, হ্যাঁ, এটা কিন্তু ওর ভাগ্যে লেখা আছে। তো এখন কথা হলো যে তাহলে কি আল্লাহর দোষ? ব্যাপারটা আসলে তা না। আল্লাহর কাছে সময় বলে কিছু নাই। আল্লাহ হচ্ছে একটা মহাশক্তি এবং তিনি হচ্ছে, তার কাছে সময় বা স্পেস বলে কিছু নাই। পরনির্ভরশীল, তার স্পেস লাগে না, তার সময় লাগে না, তার কাছে সবই বর্তমান। সে দেখছে যে এই ছেলেটা অথবা এই মেয়েটা এ তো দেখছি 20 বছর বয়সে প্রেমে থাকা আত্মহত্যা করে, তখন ছিল মারে যা 20 মানে ওই ডাক্তারের মতো। ডাক্তার যেমন দেখছে না যে 3 মাস পরে মারা যাবে, আল্লাহর কাছে হিসাবটা আরো ক্লিয়ার, 100% ক্লিয়ার, সবই বর্তমান। তখন ওখানে সিল মারি দিয়ে বসে থাকে, বুঝতে পারতো? আবার দেখছি যে এই ছেলেটা দিনে হলো 10টা করে সিগারেট খাবে। তো ওকে আমি আসলে হাত দিতে যাচ্ছিলাম 80 বছর, কিন্তু এ দেখছি সিগারেট এত বেশি খাবে, এ তো হ্যাঁ এই 30 বছর সিল মারে। আবার কি যে ইয়া বাবা খাবে না কি বাবা খাবে সেটা তো আল্লাহ জানে। তো দেখবে যে ইয়া বাবা খাবে, ইয়াবা না, ইয়া বাবা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, তো এখন ওইটা দেখতে যে এ খাবে, তো আল্লাহ বলবে যে তুই তো, তোকে তো আমি 100 বছর হাত দিতাম, কিন্তু তুই তো দেখছিস যে এই 20 বছর বয়সে দিদি ইয়াবা খাবি, তোর 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 হচ্ছে হাত 21 বছর। তো এই জন্য কি ডাক্তারের যেমন দোষ নাই, ওই জন্য আল্লাহরও দোষ নাই, বুঝতে পারছো? আল্লাহর কাছে কিন্তু এটাও ক্লিয়ার, তুমি ডাক্তার হবে না কি করবা এটাও ক্লিয়ার, সবই ক্লিয়ার আল্লাহ। কিন্তু এটা তোমার কৃতকর্মের উপরে, এখানে আল্লাহ কোনো হস্তক্ষেপ করবে না, বুঝতে পারছো? তুমি না করলে কি আল্লাহ তোমাকে কানে কানে এসে বলবে তুই কর, তাই না? বলবে না, তোমার সবটা তোমার নিজের হাতেই আছে, তাই কি না? আচ্ছা, তাহলে এটা পড়বা। এরপরে দেখো অ্যামাইটোসিস আর মাইটোসিসের পার্থক্য ক্ষয়ের জন্য 1, 2, 5, 6 পড়ে রাখা ভালো। 1, 2, 5, 6 এগুলো পড়ো, তাই হ্যাঁ, এগুলো তো নিজে নিজে বুঝতে পারবা। হ্যাঁ, আজকে না হলে শুরু না করি, আর 2 মিনিটে আর একবার বলিনি। তোমরা হচ্ছে যে যারা হচ্ছে সাবিনা পার্কে যাবা আর কি, ইউটিউব বন্ধ করি, নাহলে তো অন্যরা দেখলে ওরাও যাইতে যাবে।